শ্রেণীর প্রথম অধ্যায়ের রিমেম্বারিং হিস্ট্রি অতীত স্মরণ আমরা প্রায় শেষের পথে। আগে যেটা পড়িয়েছি একটু বলে নিই। আমরা পড়েছিলাম পৌরাণিক কাহিনী, কিংবদন্তি। আমরা পড়েছি লোককথা, স্মৃতিকথা, মৌখিক ঐতিহ্য। আর আজকের পড়ব জাদুঘর। আমি বলতে চাইছি যে তোমরা এই অধ্যায়ের 8 নম্বরের যে বড় প্রশ্ন, ছোট প্রশ্নের কথা পরে আসছি, 8 নম্বরের 3টে বড় প্রশ্ন আমি পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি থেকে বলেছিলাম তুলনামূলক আলোচনা করো, এটা একটাকে ধরেছি। লোককথা, স্মৃতিকথা, তুলনামূলক আলোচনা, এটাকে আমি 2 নম্বর ধরলাম। আর 3 নম্বর হচ্ছে জাদুঘর। এই 3টে ডিটেলসে তোমাদের বড় প্রশ্ন করে নিতে হবে, বাদ বাকি পরে বলা হবে। এই 3টে বড় প্রশ্নের মধ্যে একটা এবছর পরীক্ষায় আসবে, এটা ধরে নিয়ে কিন্তু রেডি করতে হবে। তাহলে প্রথম অধ্যায়ে আজকের আমরা শেষ করব জাদুঘর দিয়ে। আমরা বলে নিই, প্রথম যেটা বলেছিলাম পৌরাণিক কাহিনী বা কিংবদন্তি, সেখানে তার একটা সংজ্ঞা দেব, তার একটা উদাহরণ দেব, তার কতগুলো বৈশিষ্ট্য লিখব, তার গুরুত্ব লিখব। প্রত্যেকটার ক্ষেত্রে একই। আজকের যে প্রশ্নটা, জাদুঘরের সংজ্ঞা দাও। জাদুঘর থেকে যেহেতু একটা করছি, অনেক প্রশ্ন আছে, অত পড়ার দরকার নেই। আমি যে প্রশ্নটা যেভাবে সাজিয়ে দেব ওইগুলো খালি পড়ে নিলেই হবে। জাদুঘরের একটা সংজ্ঞা দাও। পাঠ প্রশ্ন 5, 3, 8, এটা 3 নম্বরের হতে পারে, সংজ্ঞাটা 3। 5 নম্বরের জাদুঘরের উদ্দেশ্য, কার্যাবলী ও গুরুত্ব লেখো। আরেকটা পাঠ আছে এখানে জাদুঘর থেকে, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। 1 বছর দিয়েছিল জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো, মানে কত প্রকার জাদুঘর আছে। এই জাদুঘর শব্দটা আমরা শুনেছি, কিন্তু তার সম্পর্কে ডিটেলস আমাদের একটু পড়ে নিতে হবে, যেহেতু দ্বাদশ শ্রেণীর সিলেবাসে এটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং এখান থেকে একটা বড় প্রশ্ন আসার সুযোগ আছে। তা যেগুলো আমাদের পড়া থাকবে তার মধ্য থেকেই যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমরা যাতে লিখতে পারি। তা জাদুঘরের একটা সংজ্ঞা দেওয়ার আগে একটা ভূমিকাতে লিখতে হবে যে বাংলায় আমরা যাকে জাদুঘর বলি, ইংরেজিতে তার প্রতিশব্দ হচ্ছে মিউজিয়াম। MUSEUM। মিউজিয়াম বানানটা ঠিক করে লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে। আর বাংলায় বললে জাদুঘর লিখবে MUSEUM। এই মিউজিয়াম শব্দটার একটা শর্ট প্রশ্ন আছে, মূল উৎস কি? এর মূল উৎস হচ্ছে কোথা থেকে এসছে আর কি। মিউজিয়াম শব্দটি এসছে একটি গ্রিক শব্দ মিউসিয়ন থেকে। বানানটা কি টেক্সট বইতে দেখে নিতে হবে, MOUSEION, মিউসিয়ন। তাহলে গ্রিক শব্দ একটা, আর এর উৎপত্তিটা হচ্ছে যে শব্দ থেকে, সেটা হচ্ছে মিউসিয়ন। মিউসিয়ন বানানটা কি? MOUSEION। মিউশন বলতে এটা হচ্ছে মিউসদের মন্দিরকে বোঝাতো। তখন জাদুঘর বলতে এইভাবে ব্যাখ্যা করা হতো, একটা মন্দির, মিউসদের একটা মন্দির, মিউসিয়ন। তার থেকে মিউজিয়াম কথাটা এসছে, এটি একটি গ্রিক শব্দ। যাই ভূমিকাতে আমরা লিখলাম। এবারে যেহেতু সংজ্ঞাটা লিখতে হবে 3 নম্বরের মতো করে, একটা সংজ্ঞা লিখলে হবে না, অন্তত 2টো সংজ্ঞা লিখতে হবে। আমি তোমাদের এই কপিটা যেটা আমি লিখেছি এটা তোমাদেরকে পাঠিয়ে দেব। এটা একেবারে এই সংজ্ঞাটাই তোমরা নকল করবে, আর বাদ বাকি যে পয়েন্টগুলো করে দিচ্ছে তার ইংলিশটা 1-2 লাইন করে লিখতে হবে। আগে সংজ্ঞাটায় আসি। সাধারণ অর্থে জাদুঘর হলো বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা। ঐতিহাসিক উপাদান আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান বলেছি, আমরা সাহিত্যিক উপাদান পড়েছি। আমি বলছি বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা হচ্ছে জাদুঘর, যেখানে শুধু ঐতিহাসিক নয়, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, শিল্প বিষয়ক প্রভৃতি বিভিন্ন ধরনের নিদর্শন সংরক্ষণ করে তা জনসাধারণের উদ্দেশ্যে স্থায়ী ও অস্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করানো হয়। প্রদর্শনের ব্যবস্থা করা হয় মানে দেখানোর ব্যবস্থা করা হয়, যাতে মানুষের মনে ঐতিহাসিক উপাদানগুলি ধরে রাখতে পারে।
তাহলে সাধারণ অর্থে জাদুঘর হলো বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা, যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, শিল্প বিষয়ক প্রভৃতি বিভিন্ন ধরনের নিদর্শন সংরক্ষণ করে তা জনসাধারণের উদ্দেশ্যে স্থায়ী ও অস্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এটা একটা সংজ্ঞা। আমি আরেকটা বলি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তারা তাদের যে অভিধান, সেই অভিধান মতে জাদুঘরের সংজ্ঞাটা কি না, তারা বলছে, বাংলা একাডেমি বলছে, যে ঘরে নানা অত্যাশ্চর্য জিনিস বা প্রাচীন জিনিস সংরক্ষিত থাকে তাই হলো জাদুঘর। কি বলল? পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির অভিধানে যে ঘরে নানা অত্যাশ্চর্য জিনিস, সে ঘরে ঢুকলেই আমরা অবাক হয়ে যাব, হ্যাঁ, অত্যাশ্চর্য জিনিস আমরা শুনেছি কিন্তু দেখিনি, হঠাৎ সেগুলোকে আবার পুরনো দেখতে পাবো, বা প্রাচীন জিনিস সংরক্ষিত থাকে তাই হলো জাদুঘর। আর সার্বিক যে সংজ্ঞাটা, আইকম প্রদত্ত যে সংজ্ঞাটা টেক্সট বইতে আছে, দেখবে ICOM, সব বড় হাতের ক্যাপিটালে লিখবে। আইকম প্রদত্ত একটা সংজ্ঞা, এইটা হচ্ছে একটা সার্বিক সংজ্ঞা আমরা ধরে নিই। শুধু এই সংজ্ঞাটা লিখলেও হবে, তাহলে একটা মুখস্থ করতে হবে, সংজ্ঞাটা একটু বারবার পড়লে হয়ে যাবে, টেক্সট বই থেকেই নেবে। জাদুঘর হলো একটি অলাভজনক, জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যা শিক্ষালাভ, জ্ঞান চর্চা ও আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য ও অযোগ্য, মানে ছোঁয়া যায় আবার ছোঁয়া যায় না, স্পর্শযোগ্য ও স্পর্শ অযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে, সংরক্ষণ করে, প্রদর্শন করে এবং সেগুলি নিয়ে গবেষণা করে। আমি আবার বলছি আইকম প্রদত্ত সংজ্ঞাটা, যেমন ধরো মমি, তাকে স্পর্শ অযোগ্য, স্পর্শ করা যায় না, দূর থেকে দেখতে হয়। আবার কিছু কিছু আছে জাদুঘরে রাখা আছে যেগুলো হাতে ছোঁয়া বা স্পর্শ করে অনুভব করা যায়। তাহলে কি হলো? জাদুঘর হলো একটি অলাভজনক, জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যা শিক্ষালাভ, জ্ঞান চর্চা ও আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য ও স্পর্শ অযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে, সংরক্ষণ করে, প্রদর্শন করে এবং সেগুলি নিয়ে গবেষণা করে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি 1753 খ্রিস্টাব্দে ব্রিটিশ মিউজিয়াম, যেটা কার্যকরী হয়েছিল 1759 সালে। আর ফ্রান্সের একটা মিউজিয়ামের কথা বলছিলাম, লুভর মিউজিয়াম, ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়াম। যাই হোক, এই পর্যন্ত। এবারে আমরা বললাম জাদুঘরের, এটা 3 নম্বরের পার্ট করলাম। এবারে বাদ বাকি 5 নম্বরে লিখতে গেলে প্রথম লিখব জাদুঘরের উদ্দেশ্য, অর্থাৎ কি উদ্দেশ্যে জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছিল বা গড়ে তোলা হয়েছিল। যেমন প্রথম উদ্দেশ্য হচ্ছে সংগ্রহ করা, নানা অত্যাশ্চর্য জিনিস, নানা পুরনো দিনের জিনিস, হারিয়ে যাওয়া জিনিসকে সংগ্রহ করে রাখা। সংগ্রহ করলে হবে না, তাকে সংরক্ষণ করতে হবে, দীর্ঘস্থায়ী করতে হবে। এবং তাহলে সংগ্রহ করা একটা উদ্দেশ্য, বই থেকে, টেক্সট বই থেকে 1-2 লাইন লিখে নেবে। সংরক্ষণ করা একটা উদ্দেশ্য। এবারে জনসাধারণকে প্রদর্শন করতে হবে, দেখাতে হবে, তাহলে প্রদর্শনও একটা উদ্দেশ্য। আবার কি, সচেতনতা তৈরি করতে হবে, এটা উদ্দেশ্যের মধ্যে হতে পারে। আবার এটা কার্যাবলীতেও লিখতে পারি। তাহলে আমি বলছি যেটা উদ্দেশ্য বলছি এটা উদ্দেশ্য হবে, এটা কার্যাবলীতেও লেখা যাবে, আবার এটা গুরুত্বতেও ওই পয়েন্টগুলো এসে যাবে। সেগুলো কোন কোন পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ বললাম, উদ্দেশ্য, কার্যাবলী এবং গুরুত্ব, একই পয়েন্ট, এইটাকে ব্যাখ্যা করতে হবে। তার উদ্দেশ্য যেমন সংগ্রহ করা, তার কাজও সংগ্রহ করা। তার উদ্দেশ্য যেমন সংরক্ষণ করা,
তার কাজ ও উদ্দেশ্য, কাজ এবং গুরুত্ব আমি বলতে চাইছি। 3টে পয়েন্ট রেখে আমি উদাহরণ দিয়ে এক একটা প্যারাগ্রাফ করে লিখে দেব 5 নম্বরের মতো করে। আমি আবার বলছি, সংগ্রহ করা, দেখবে টেক্সট বইতে পয়েন্ট করে দেওয়া আছে, এটা উদ্দেশ্য, কাজ এবং গুরুত্ব 3টেতেই লেখা থাকে। সংরক্ষণ করা, প্রদর্শন করা, জনসচেতনতা বৃদ্ধি করা, গবেষণার কাজে উৎসাহিত করা, মানুষকে আনন্দ দেওয়া, ইত্যাদি ইত্যাদি অনেক পয়েন্ট টেক্সট বইতে দেওয়া আছে। তোমরা 8টা মতো করে পয়েন্ট, এখানে আমি 6টা পয়েন্ট বললাম, 8টা পয়েন্ট নেবে এবং তার এগনেস্টে 2-1 লাইন করে লিখবে। আর লাস্টে লিখবে যে 19 শতকের শেষ থেকে শুরু করে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত সময়কে ঐতিহাসিকরা জাদুঘরের যুগ বলেছেন। আমি আবার বলছি, 19 শতকের শেষ থেকে শুরু করে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত সময়কে ঐতিহাসিকরা জাদুঘরের যুগ বলে বর্ণনা করেছেন। জাদুঘরের গুরুত্বতে, যেটা লাস্টে লিখবে, গুরুত্বটা যে পয়েন্টগুলো দেবে, মূল পয়েন্ট হচ্ছে জ্ঞানের বিস্তার ঘটানো, জ্ঞানের প্রসার ঘটানো। দেখবে এই পয়েন্টের এগনেস্টে 2-1 লাইন লিখবে। আর জাদুঘর হচ্ছে একটা প্রাণবন্ত ইতিহাস। আমরা তো বই পড়ি, নানা রকম উদাহরণ দেই। তোমাদের সবচেয়ে বড় কাজ হবে, ন্যাশনাল মানে মিউজিয়াম আছে আমাদের কলকাতাতে, ছেলে মেয়েদের অনেকবার নিয়ে যাওয়া হয়েছিল। তোমরা জাদুঘরটা দেখবে, দেখলে কি হবে, তোমাদের যে উপলব্ধিটা হবে, একটা প্রত্যক্ষ যে দর্শনটা হবে, সেখানে যে জ্ঞানটা তুমি অর্জন করবে, দেখবে 2-1 বার পড়লে সেইগুলো তোমাদের মনে হবে এবং উদাহরণগুলো তোমরা দিতে পারবে। যেমন একটা প্রাণবন্ত ইতিহাস, আমি উদাহরণ দিচ্ছি, মুখে বলছি, কিন্তু না, নিজের চোখে দেখে ইতিহাস পড়ার সুযোগ করে দিতে পারে একমাত্র জাদুঘর। তাহলে জাদুঘর হচ্ছে প্রাণবন্ত ইতিহাস। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, লাস্টে লিখতে পারো, এটা প্রথমেও লিখতে পারো, কথা কও, কথা কও হে অনাদি অতীত, বিস্মৃত যত নীরব কাহিনী, স্তম্ভিত হয়ে বও, ভাষা দাও তারে হে মুনি, অতীত কথা কও। এটা টেক্সট বইতে একটা কোটেশন আছে, দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা প্রথমে সূচনাতে শুরু করতে পারো, আবার শেষেও লিখতে পারো। যাই হোক, জাদুঘর সম্পর্কে আমি একটা আইডিয়া দিলাম। টেক্সট বই থেকে কিভাবে পয়েন্টগুলো, কোন পয়েন্টগুলো রাখতে হবে আমি বারবার বলেছি, ওইগুলোকে রেখে সংজ্ঞাটা দিয়ে একটা লিখতে হবে। এবারে আসা যাক, জাদুঘর কত রকমের হতে পারে, জাদুঘরের প্রকারভেদ, এবং প্রত্যেকটা প্রকারভেদের আমি বলবো উদাহরণ দিলে ভালো। যেমন ধরো প্রত্নতাত্ত্বিক জাদুঘর। প্রত্নতাত্ত্বিক কথার মানে কি, মাটির নিচ থেকে মাটি খুঁড়ে যে সমস্ত উপাদানগুলো পাওয়া গেছে, সেগুলোকে যেখানে সংগ্রহ করে রাখা আছে, সেগুলোকে যেখানে সংরক্ষণ করে রাখা আছে, আমরা সেটাকেই বলছি জাদুঘর। এই প্রত্নতাত্ত্বিক জাদুঘর যেমন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম, এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক জাদুঘরের একটা উদাহরণ। আমি আবার বলছি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম, এটা একটা প্রত্নতাত্ত্বিক জাদুঘরের উদাহরণ। এবারে আসি শিল্প জাদুঘর। বহু শিল্প, সেগুলোকে সংরক্ষণ করে রাখা আছে। যেমন শিল্প জাদুঘরের একটা উদাহরণ দেই। 1677 খ্রিস্টাব্দে অক্সফোর্ডে আসমোলিয়ান জাদুঘর, একটা শিল্প জাদুঘরের উদাহরণ দাও, শর্ট প্রশ্ন আসতে পারে। যেমন নাম বললাম, 1677 খ্রিস্টাব্দে অক্সফোর্ডে আসমোলিয়ান জাদুঘর, এটা হচ্ছে একটা শিল্প জাদুঘরের উদাহরণ। এক্ষুনি যেটা বললাম ঐতিহাসিক জাদুঘর, নানা উদাহরণ, তোমাদের অনেক বেড়াতে যাও বিভিন্ন জায়গায়, ঐতিহাসিক জাদুঘর, যেমন মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারির কথা বলতে পারি, এটা ঐতিহাসিক জাদুঘরের একটা উদাহরণ। 1-2 বার পড়লেই হবে, যে কঠিন কোনো ব্যাপার না, টেক্সটটা ভালো করে পড়তে হবে, এই কারণে শর্ট প্রশ্নগুলো ঘুরিয়ে দিলে আমরা করতে পারবো। তাহলে মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি, এটা একটা ঐতিহাসিক জাদুঘরের উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন ধরো সামরিক জাদুঘর। সামরিক জাদুঘর অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার আগে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেগুলো যেখানে সংরক্ষণ করে রাখা আছে, তার মানচিত্র থেকে শুরু করে অস্ত্রশস্ত্র, সেইগুলোকে বলছে সামরিক জাদুঘর। দি ন্যাশনাল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়াম,
কি বললাম, দ্য ন্যাশনাল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়াম, এটা সামরিক জাদুঘরের উদাহরণ। দ্য ন্যাশনাল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের মিউজিয়াম। দ্য ন্যাশনাল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়াম, এটা একটা সামরিক জাদুঘরের উদাহরণ। এবারে আসি বিজ্ঞান জাদুঘর। বিজ্ঞানের নানা গবেষণা, নানা আবিষ্কার যেখানে সংরক্ষণ করে রাখা আছে, আমি তাকে বলছি বিজ্ঞান জাদুঘর। এটা আমেরিকাতে আছে, আমেরিকার শিকাগোর মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কি বললাম, একটা বিজ্ঞান জাদুঘরের উদাহরণ শিকাগোর মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শিকাগোর মিউজিয়াম অ্যান্ড সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে আমেরিকার আছে শিকাগোটা, এটা বিজ্ঞান জাদুঘরের একটা উদাহরণ। এবার ধরো চলমান জাদুঘর, এটা একটা অভিনব। আমরা জানি 2011 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের 150 উপলক্ষে তার জীবন কাহিনী নিয়ে ভারতীয় রেল এটা তৈরি করেছিল, একটা চলমান জাদুঘর। বইতে দেখবে একবার ছবি দিয়ে, রেলের ছবি দিয়ে দেওয়া আছে, টেক্সট বইতে দেখবে কি লিখবো, 2011 খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের 150 উপলক্ষে তার জীবন কাহিনী নিয়ে ভারতীয় রেল তৈরি করেছিল। এটা একটা চলমান জাদুঘরের উদাহরণ। যাই হোক, আমরা আরো অনেক প্রকারভেদ আছে, আমি অত বললাম না, বোঝা গেছে যে আমরা প্রকারভেদগুলো পড়বো এবং তার একটা করে উদাহরণ দেবো, এমন কিছু না। এটা 8 নম্বরের মতো করে তৈরি করবে। এটা লিখতে গেলেও একটা ছোট সংজ্ঞা দিতে হবে, জাদুঘর কথাটা কোত্থেকে এসছে, তারপরে প্রকারভেদে লিখবো। যাই লিখি প্রথমে লিখে এসে প্রকারভেদ করবে। আমি এখানে 6টা প্রকারভেদের কথা বলছি, অন্তত 16টা প্রকারভেদ বা আরো বেশি আছে বই, টেক্সট বইতে। তোমরা অন্তত 10টা লিখবে এবং উদাহরণ দেবে, একটা দুটো করে উদাহরণ দিয়ে দিবে। তাহলে বোঝা গেল জাদুঘর থেকে কি করব, একটা ভূমিকা লিখবো, একটা সংজ্ঞা দেব। সংজ্ঞাটা 2-3টে সংজ্ঞা বলেছি, একটা সাধারণ অর্থে বলেছি, পশ্চিমবঙ্গ একাডেমির অভিধান থেকে একটা বলেছি, আইকম প্রদত্ত সংজ্ঞা যেটা সার্বিক সংজ্ঞা সেটা দেবো। এবার উদ্দেশ্য, কাজগুলো বা গুরুত্বগুলো একই পয়েন্ট, সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন, জনসচেতনতা, গবেষণার কাজ, আনন্দদান, এইগুলোকে রেখে আমরা 8 নম্বরের মতো একটা নোট তৈরি করব। আর যদি ওটা না দেয়, তাহলে যদি প্রকারভেদ দেয়, তাহলে আমি প্রকারভেদগুলো উদাহরণ দিলাম। প্রত্নতাত্ত্বিক জাদুঘর, শিল্প জাদুঘর, ঐতিহাসিক জাদুঘর, সামরিক জাদুঘর আছে, জীবন্ত জাদুঘর, বিশ্ব জাদুঘর, কত আছে, বিজ্ঞান জাদুঘর, চলমান জাদুঘর, সমুদ্রের তলদেশে জাদুঘর, কত জাদুঘর আছে, প্রত্যেকটার উদাহরণ দেবো। এগুলো শর্ট প্রশ্ন আসবে, সুতরাং উদাহরণগুলো একটু দেখে রাখতে হবে। তাহলে জাদুঘর সম্পর্কে আমার একটা আইডিয়া হলো। প্রথম অধ্যায় থেকে আর বড় প্রশ্ন করতে হবে না, অত ডিটেলসে করার দরকার নেই, সময় খুব কম। এবারে বইটা পড়া শেষ হয়ে গেছে, এবারে জীবন গদ্যের বই একবার শেষে দেখবে একটা লেখা আছে গুরুত্বপূর্ণ তথ্য, কালো কালিতে উজ্জ্বল করে লেখা আছে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য 30 থেকে 35টা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টগুলো কেন পড়তে বলছি, গুরুত্বপূর্ণ তথ্য, বাড়িতে বসে আছো, এগুলো বারে বারে ওই তথ্যগুলো সংক্ষেপে লেখা আছে, আমি যতটা পড়িয়েছি তার সার সংক্ষেপ হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো ভালো করে পড়লে কি হবে, শর্ট প্রশ্ন আমরা করতে পারবো। আচ্ছা, এই গুরুত্বপূর্ণ তথ্যটা এটা করব আমরা, স্কুল খুললে কিন্তু এগুলো প্রশ্ন ধরা হবে, কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালো করে পড়ে নিতে হবে। এবারে অনুশীলনীতে যাব, কেন না সেখানে এমসিকিউ এসিকিউ টাইপের অনেক প্রশ্ন দেওয়া আছে। টেক্সট বইয়ের কথা বলছি, ওই জীবন মুখোপাধ্যায়ের বইতে, ওখানে যতগুলো অনুশীলনীতে এমসিকিউ এসিকিউ টাইপের প্রশ্ন আছে, ছোট প্রশ্ন, বড় প্রশ্নের কথা বলছি, বড় প্রশ্ন এই 3টে, সেই ছোট প্রশ্নগুলো ভালো করে করতে হবে। আর যেগুলো পারবে না সেগুলো আন্ডারলাইন করে রাখবে বা লিখে রাখবে, স্কুল খুললে আমাকে সেটা জিজ্ঞাসা করতে হবে। তাহলে অনুশীলনী থেকে শর্ট প্রশ্নগুলো ভালো করে করতে হবে। এবারে কি হবে, আমি তোমাদের বলছিলাম শর্ট প্রশ্ন একটু পরে আলোচনা করে দেব। আমি একটা উদাহরণ হিসাবে কতগুলো এমসিকিউর প্রশ্ন, অন্তত 24-25টা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, এগুলো গুরুত্বপূর্ণ। এবারে পাশাপাশি তোমাদের বলেছি রায় মার্টিনের একটা কোশ্চেন অ্যান্সার বুক কিনতে, যে এটা থেকে আরো প্রশ্নগুলো একটু দেখে নেবে। তাহলে শর্ট প্রশ্ন যে আমাদের 40 নম্বরের থাকে, 24+16, তাহলে আমরা সেগুলো করতে পারবো। তাহলে আসা যাক এমসিকিউ টাইপের কিভাবে প্রশ্ন হবে তার একটা উদাহরণ। তবে আমি এটা পাঠিয়ে দেবো তোমাদের, তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো কালেকশন করবে এবং আমি উত্তরটাও বলে দেবো, তোমরা উত্তর খুঁজতে সময় লেগে যাবে। আমি বলছি যেমন এমসিকিউ, কার তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘর স্থাপিত হয়? 4 জনের নাম দেওয়া থাকবে, 4 জনের নামের মধ্যে তুমি যদি সঠিক উত্তরটা না জানো তাহলে একটা উত্তর দিতে পারবে না। তাহলে প্রথম প্রশ্নটা কি বললাম,
কার তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘর স্থাপিত হয়? উত্তরটা হবে নাথানিয়েল উলরিখের তত্ত্বাবধানে। আমি আবার বলছি, ডক্টর নাথানিয়েল উলরিখের তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘর স্থাপিত হয়েছিল। অন্য যে নামগুলো আছে সেগুলো হবে না, তাহলে এখানে ক খ গ ঘ চারটে থাকবে, এবিসিডি থাকবে কোশ্চেনে। এবিসিডির মধ্যে ডিটা যদি হয় নাথানিয়াল উলরিখের তত্ত্বাবধানে, শুধু না ডি লিখলেই উত্তর হয়ে গেল। তা উত্তরটা তো জানতে হবে। এইরকম ভাবে আমি কতগুলো প্রশ্ন তোমাদের বলছি, 25টা বললাম। কল্পকাহিনীর দেশ বলা হয় ইংল্যান্ডকে, জাপানকে, চীনকে, রাশিয়াকে। আমরা উত্তরটা কি হবে? কল্পকাহিনীর দেশ বলা হয় চীনকে। আমি আর একটা প্রশ্ন বলি, ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয়িতা হচ্ছে রজনীপাম দত্ত। আমি জাস্ট খালি উদাহরণ দিচ্ছি, এইরকম টাইপের প্রশ্নগুলো আমি খুঁজেছি। তোমরাও এরকম 50টা প্রশ্ন তোমরা এই প্রথম অধ্যায় থেকে তৈরি করবে, তার বাইরে আর একটা প্রশ্ন থাকবে না। পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটি কোথায় অবস্থিত? এটা একটা প্রশ্ন। এটা হচ্ছে মেসোপটেমিয়ায়। পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটি কোথায় অবস্থিত? আমি কি বললাম? মেসোপটেমিয়ায় অবস্থিত। আর একটা প্রশ্ন, ইতিহাস একটি বিজ্ঞানের বেশিও নয় কমও নয়। ইতিহাস বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? এটা হচ্ছে বিউরি, বয়হস্যই হস্যৌ রয়হস্যই, দার্শনিক বিউরির উক্তি। ইতিহাস বিজ্ঞানের একটি বেশিও নয় কমও নয়। কোন ভারত সম্রাটকে নিয়ে বীরগাথা প্রচলিত আছে? আমি আবার বলছি, কোন ভারত সম্রাটকে নিয়ে বীরগাথা প্রচলিত আছে? সম্রাট অশোক, মৌর্য সম্রাট অশোককে নিয়ে বীরগাথা প্রচলিত আছে। ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চার সূচনা কে করেছিলেন? ধর্মনিরপেক্ষ ইতিহাস, ধর্মীয় ইতিহাস নয়, ধর্মনিরপেক্ষ ইতিহাস চর্চার সূচনা করেছিলেন ফরাসি ঐতিহাসিক ভলতেয়ার। ছাপানো তো দেওয়া হবে, তো অসুবিধা নেই। হোয়াট ইজ হিস্ট্রি এই গ্রন্থটির রচয়িতা কে? হোয়াট ইজ হিস্ট্রি, দেখবে টেক্সট বইতে আছে E.H. কার। এই গ্রন্থটির রচয়িতা, এটা পরীক্ষায় এসেছে অনেক সময়, E.H. কার। শৃঙ্খল ঝঙ্কার নামক স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা কে? বীণা দাস। শৃঙ্খল ঝঙ্কার নামক স্মৃতিকথাটির রচয়িতা বীণা দাস। স্বাধীনতা সংগ্রামী বীণা দাস, প্রীতিলতা ওদের নাম শুনেছ। এই বীণা দাসের হচ্ছে শৃঙ্খল ঝঙ্কার স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম। ইতিহাস রচনার পদ্ধতিকে কি বলা হয়? একেবারে শুরুতেই আছে, ইতিহাস রচনার পদ্ধতিকে বলা হয় হিস্টোরিওগ্রাফি। হিস্টোরিওগ্রাফি, ইতিহাস রচনার পদ্ধতিকে বলা হয় হিস্টোরিওগ্রাফি। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই গ্রন্থটির লেখক কে? জেমস মিল। আমি আবার বলছি, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখক জেমস মিল। কিন্তু দুটো মিল আছে, একটা স্টুয়ার্ট মিল আর একটা হচ্ছে জেমস মিল। তাহলে ভুলভাল লিখলে হবে না, দুজনের নাম থাকবে, তোমাকে বেছে নিতে হবে জেমস মিল। ভালো করে, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হচ্ছে জেমস মিল। বিশ্বের প্রথম ইতিহাস বিষয়ক পত্রিকাটির নাম কি? বিশ্বের প্রথম ইতিহাস বিষয়ক পত্রিকাটি কে প্রকাশ করেন? তার নাম দেওয়া আছে, কে প্রকাশ করেন? লিওপোল্ড ভন র্যাঙ্কে। তাহলে বিশ্বের প্রথম ইতিহাস বিষয়ক পত্রিকা প্রকাশ করেন লিওপোল্ড ভন র্যাঙ্কে। আমি জীবন্ত জাদুঘরের একটা উদাহরণ দেই, স্কানসেন মিউজিয়াম। এটা জীবন্ত জাদুঘরের একটা উদাহরণ। দন্তস্বয় ক, দন্তস্বয় কয় জফলা, আকার দন্তন, দন্তস্বয়কার দন্তন। স্কানসেন জাদু মিউজিয়াম হচ্ছে জীবন্ত জাদুঘরের একটা উদাহরণ। এবারে দ্য হিস্ট্রি অফ হিন্দুস্তান টেক্সট বইতে রয়েছে, পরীক্ষাও এসেছে। গ্রন্থটির রচয়িতা কে? আলেকজান্ডার ডাও। আমি বলছি হিস্ট্রি অফ হিন্দুস্তান, হ্যাঁ, এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে আলেকজান্ডার ডাও, ডয়াকার ও, আলেকজান্ডার ডাও। আমি নেতাজিকে দেখেছি এই গ্রন্থটি কার রচনা? নারায়ণ সান্যালের রচনা।
আমি নেতাজিকে দেখেছি। এই গ্রন্থটি কার রচনা? নারায়ণ সান্যালের রচনা। আধুনিক ইতিহাস রচনার পদ্ধতির নাম কি? আধুনিক ইতিহাস রচনার পদ্ধতির নাম সাব অল্টার্ন পদ্ধতি। রণজিৎ গুহ, যার স্রষ্টা। আমি আবার বলছি, আধুনিক ইতিহাস রচনার পদ্ধতি ক্লাস 10-এ পড়ানো হয়েছে। রণজিৎ গুহ, সাব অল্টার্ন পদ্ধতি, এই পদ্ধতিটার নাম লিখতে হবে। সালারজং মিউজিয়ামটি কোথায় অবস্থিত? অনুশীলনীতে আছে, পরীক্ষায় এসেছে। সালারজং মিউজিয়াম হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। সালারজং মিউজিয়ামটি কোথায় অবস্থিত? এটি হায়দ্রাবাদে অবস্থিত। ভারতীয় ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার, মার্ক্সবাদী ব্যাখ্যাকার, স্বাধীনতা সংগ্রামের এরকম উদাহরণ আছে। ভারতীয় ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হচ্ছেন রমেশচন্দ্র মজুমদার। আমি আবার বলছি, ভারতীয় ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হচ্ছে রমেশচন্দ্র মজুমদার। দ্য স্ট্রাগল ইন মাই লাইফ, এই স্মৃতিচারণামূলক গ্রন্থটি কে রচনা করেন? দ্য স্ট্রাগল ইন মাই লাইফ, এই স্মৃতিচারণামূলক গ্রন্থটি রচনা করেছিলেন নেলসন ম্যান্ডেলা। তিনি প্রায় 27 বছর জেলে ছিলেন। তার সেই সংগ্রামের কাহিনী, পরে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার। তার সেই গ্রন্থটা বিখ্যাত, দ্য স্ট্রাগল ইন মাই লাইফ। স্মৃতিচারণামূলক গ্রন্থটি রচনা করেন নেলসন ম্যান্ডেলা। জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা আছে? পালি ভাষায়। জাতকের গল্পগুলি মানে গৌতম বুদ্ধের আগের জন্মের কাহিনীগুলি কোন ভাষায় লেখা আছে? পালি ভাষায়। আমি আরেকটা উদাহরণ দেই, তোমাদের দেখবে শর্ট প্রশ্নে 1 নম্বরের জন্য হলে কি হবে, যেমন মাধ্যমিকে 4টে লিখলে 4 নম্বর, এখানে 4টে লিখলে 1 নম্বর পাবে। সেখানে ওই রকম নয়, ABCDর মধ্যে যেটা তোমাকে সেইটা উত্তরটা লিখতে হবে। যেমন দেখো ক স্তম্ভ দেওয়া থাকবে। আমি ক স্তম্ভে বলি, 1 নম্বরে আছে ইতিহাস মালা, 2 আছে জীবনের জলসা ঘরে, 3 আছে প্যারালাল মিথস, 4 নম্বরে আছে দ্য ফগ প্রিন্স। এবারে ডান দিকে দেওয়া আছে এ, এটা 1 নম্বর থাকলে ওটা এ থাকবে, ABCD। এ বিয়ার লেইন, বি উইলিয়াম কেরি, সি গ্রিম ভাতৃদ্বয়, ডি মান্না দে। আমি বলে দিই এর উত্তরটা, যেমন হবে 1-এর বি, ইতিহাস মালা, বি মানে উইলিয়াম কেরি। আমাদের পড়ানো হয়ে গেছে, দেখবে আমি যখন টেক্সট পড়িয়েছিলাম তখন পড়িয়েছি, ইতিহাস মালা উইলিয়াম কেরি। জীবনের জলসা করে ডি, এটা মান্না দে হবে। এইভাবে তাহলে 1-এর বি ডান দিকে লিখে দিয়েছি, এইভাবে উত্তর প্র্যাকটিস করবে। 2-এর ডি, 3-এর হচ্ছে এ, 3-এ কি আছে প্যারালাল মিথস, 3-এর এ মানে বিয়ার লেইনের লেখা। এটাও আমাদের টেক্সট যখন পড়িয়েছিলাম দেখবে সেই নোটের মধ্যে আছে প্যারালাল মিথস বিয়ার লেইন। আর দ্য ফ্রগ প্রিন্স, এটা হচ্ছে 4-এর সি, অর্থাৎ গ্রিম ভাতৃদ্বয়, তার বিখ্যাত গ্রন্থ দ্য ফ্রগ প্রিন্স। এবং আর একটা দিয়েছি খ স্তম্ভে 1 নম্বরে ইতিহাসের জনক, 2 নম্বরে এগুলো সব পড়ানো হয়েছে তোমাদের, আধুনিক ইতিহাস চর্চার জনক, 3 নম্বরে দিয়েছি বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক, 4 নম্বর দিয়েছি চৈনিক ইতিহাস চর্চার জনক। এবারে ABCD, এতে সু মা কিয়েন, চীনের ইতিহাস চর্চার জনক। বিতে আছে ইবন খালদুন, ইবন খালদুন হচ্ছে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক, এটাও পড়ানো হয়েছে। 2-এর ইবন খালদুন হচ্ছে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক। আর 3 নম্বর হচ্ছে আছে হেরোডোটাস, হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়, তাহলে এটা সিতে হবে, 1-এর সি, এটা চলে আসবে। আর থুকিদিদিস আছে, থুকিদিদিসকে না আধুনিক ইতিহাস চর্চার জনক। তাহলে ইতিহাস চর্চার জনক হচ্ছে হেরোডোটাস, আধুনিক ইতিহাস চর্চার জনক হচ্ছে থুকিদিদিস, আর বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হচ্ছে আরবের ইবন খালদুন, আর চৈনিক ইতিহাসের জনক হচ্ছে সু মা কিয়েন। দেখেছো, একটা ম্যাথস করতে গেলে কতগুলো শর্ট প্রশ্ন তোমাকে জানতে হচ্ছে, এতগুলো জানবে। তাহলে প্রথম অধ্যায় আমাদের আপাতত শেষ, পড়া হয়নি বলে নয়। এবারে দ্বিতীয় অধ্যায় 2-1 দিনের মধ্যে আমরা শুরু করব। এই ভিডিওটা দেখবে, যারা জানতে পারেনি, যদি ফোন নম্বর থাকে তাদেরকে বলে দেবে যে কোনটা কিভাবে পড়তে বলেছি, আর একবার শুনবে, তাহলে হয়ে যাবে। প্রথম অধ্যায়ে আর বড় প্রশ্ন করতে হবে না, শর্ট প্রশ্ন একটু প্র্যাকটিস করলে হবে। তাহলে পরের দিন আমরা দ্বিতীয় অধ্যায় পড়বো। এই পর্যন্ত।